ভ্যালুয়েশন অফ বন্ডস পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার। ভ্যালুয়েশন কোন পর্যন্ত? ভ্যালুয়েশন অফ বন্ডস। ভ্যালুয়েশন অফ বন্ডস। আচ্ছা, ঠিক আছে। ওকে। যেহেতু আপনাদের আস্তে থিংস আর নর্মালাইজিং এবং আপনাদের পরীক্ষা হয়তো সামনে কোন এক সময় হবে, শিডিউল এক সময় ডিক্লেয়ার করবে, এখনই না। তবে আপনাদের মিড টার্ম পরীক্ষাগুলো বোধহয় হয়ে যাবে এর মধ্যে। অল মিড টার্ম এক্সামস উইল টেক প্লেস। তো মিড টার্ম পরীক্ষাগুলো এটা কোন একটা ফর্মে, আইদার অ্যাসাইনমেন্ট অথবা অনলাইন অথবা টেক হোম, যেভাবে হোক এটা হয়ে যাবে। ফাইনাল পরীক্ষাটা আপনাদের ফিজিক্যালি এসে দিতে হবে। তো ফাইনাল পরীক্ষার বিষয়টা পরে আসছে, কিন্তু মিড টার্ম পরীক্ষা আপনাদের এখন হতে হবে। তো আমি হয়তো মিড টার্মের শিডিউল হয়তো দিয়ে দিব আপনাদের মিড টার্ম। আমি ডিপার্টমেন্ট থেকে কনসার্ট নিয়েই আজকেই হয়তো মিটিং মিটিং আছে, হয়তো একটা সিদ্ধান্ত হয়ে যাবে। সো গেট রেডি ফর এভরিথিং। আপনাদের আহ, যে একটু পড়াশোনায় একটু একটু এখন মনোযোগী হন, বলতে আপনারা গেট আপডেটেড আর কি। পড়াশোনা যদি ব্যাকলগ থাকে সেগুলো আপনি কভার করে রাখেন, বিকজ ওয়ান্স দ্য classes and all the exams start, you will not get any time. Mm. So utilize your time properly. Okay, any questions before you start? স্যার আমাদের তো থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড মিডটা এখনো বাকি। ওটা কি স্যার আগে হওয়ার সম্ভাবনা বেশি, না এই কারেন্ট সেমিস্টারের মিড গুলো আগে হওয়ার সম্ভাবনা বেশি? আচ্ছা, এটা আমি আজকে আর এটা নিয়ে আমি কোনো কথা বলি না, কারণ আমি বুঝতে পারছি আপনাদের জটিলতাগুলো কোথায়। আপনাদের ওইটা এই বিষয়টা আছে তো। আহ, এটা নিয়ে সিদ্ধান্ত আজকেই হয়তো হয়ে যাবে। হুম। তোমার আজকে আহ, আপনাদের ক্লাসের পরপরই আমি ক্লাস একটু হয়তো শর্টেন করে চলে যেতে পারি। তো আমার মিটিং এ যেতে হবে, সো এগুলো নিয়ে আজকে আলোচনা আছে। সো একটু সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, আপনাদের জন্য ইরেশনাল হয়তো কিছু করা হবে না। আপনাদের হ্যাঁ সমস্যাগুলো বুঝতে পারছি। একটা বড় সমস্যা হলো যে ফাইনাল পরীক্ষা ফিজিক্যালি হবে, একটু শর্ট হ্যান্ড ফর্মে হয়তো হলেও এটা ফিজিক্যালি হবে। তো সেটার ব্যাপারে সিদ্ধান্ত আছে। আর মিড টার্ম গুলো আমাদের নিয়ে নিতে কোনো বাধা নেই। তো মিড টার্ম গুলো হয়তো অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করে, অনলাইন অ্যাসাইনমেন্ট, অনলাইন টেক হোম এক্সাম বা এই যে কোনো একটা মেথডে, ঢাকা ইউনিভার্সিটির সিদ্ধান্ত এরকমই। তো সেটা সেই অনুযায়ী হয়তো পরীক্ষাগুলো হয়ে যাবে। তো মিড টার্ম পরীক্ষাগুলোর জন্য আপনারা রেডি হন, সো দ্যাট আপনাদের অনেকটাই এই যে যে ব্যাকলগড হয়ে গেছে আমরা, এটা যাতে আমরা রিকভার করে ফেলতে পারি। সো গত সেমিস্টারে পরীক্ষা যদি আগে হয় তাহলে হয়তো আপনাদের ক্লাসটা হয়তো কিছুদিন আম, বন্ধ রাখার প্রশ্ন আসতে পারে। তো সেটা উই আর গোইং টু ডিপার্টমেন্টের আপনাদের আপনাদের এখন নোটিশ বোর্ড আপনারা দেখেন, যে ডিপার্টমেন্টের কোনো ইনফরমেশন কিভাবে জানেন আপনারা? স্যার স্যার কোনো নোটিশ নরমালি আমাদেরকে পাঠানো হয়, সিআরদেরকে ইনফর্ম করা হয় অফিস থেকে। আচ্ছা, অন্য কোনো গ্রুপ আছে যেখানে কোনো নোটিশ 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 পাঠালে সবাই পাবে? না। স্যার আমাদের ব্যাচ গ্রুপ আছে এমনিতে, এছাড়া তো নেই। বুঝি। মানে স্যার ব্যাচ, আমাদের অফিসিয়ালি কোনো নোটিশ কানেকশন নাই আর কি, যে নোটিশ পাওয়ার। না বুঝতে পারছি, আমাদের হয়তো ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে, দ্যাট ক্যান বি ওয়ান ওয়ে। তো এটা নিয়ে দেখি আমি কথা বলবো যাতে, মানে নোটিফিকেশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনাদের ব্যাচের গ্রুপে হয়তো আমরা দিয়ে দিই অনেক সময়, অফিস থেকে দিয়ে দেয়, কারণ ইজিয়ার টু কমিউনিকেট আর কি। কিন্তু ব্যাচের গ্রুপে আবার সবাই লিঙ্ক থাকে না, এটা একটা সমস্যা। যে অনেকে আছে খুব রিমোট প্লেসে, তারা হয়তো ইন্টারনেটে আদৌ যায় না, বা ফেসবুকে অ্যাক্টিভ না, বা এরকম। তো এই দুই তিনজন কমিউনিকেটেড হবে না, সেটা আমরা চাই না। তো অফিসিয়ালি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন, যেখানে আমরা অল নোটিসেস উইল বি
placed among the students will take the information from the notice board. তো এনিওয়ে লেট আস স্টার্ট। আমরা তাহলে একটু আলোচনা শুরু করি। আমি বুঝতে পারছি যে আমাদের হয়তো ক্লাসে হয়তো সামনে এই কারেন্ট সেমিস্টারে একটা ব্রেক আসতে পারে, যেহেতু আপনাদের প্রিভিয়াস সেমিস্টারে কিছু বাকি রয়ে গেছে, বাট এটা জানানো হবে। আপনার কিপ ইন টাচ। আর সিআর যারা আছেন, একটু আপনাদের ফোন নাম্বার কি আমাকে দিয়েছিলেন? স্যার না আবার স্যার, একবার কল দেওয়া করেছিলাম, হয়েছিল। তারপরে সেভ করেছি কিনা এটা জানি না। আমি সেভ করছি কিনা তা তো জানি না, আমি মনে নেই। আচ্ছা, আমাকে একটি ইমেল পাঠায় রেখেন আপনাদের ইয়ে দিয়ে। আমার ইমেল অ্যাড্রেস আছে তো? জি স্যার। অথবা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখেন, সো দ্যাট আমি, যেহেতু ক্লাস যদি না হয় সেটাও একটু কমিউনিকেট করার বিষয় তো। স্যার আমি ফোনে টেক্সট করে রাখছি দুজনের নাম্বারই আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, টেক্সট করে রাখেন। ওকে, সো let us start. In the last class we discussed portfolio management, and we started valuation, and security valuation. Okay. Keep your calculator and papers ready so that you can calculate as the problems are discussed. We discussed valuation, the basic valuation techniques, and we discussed that the value of any security is equal to the present value of all the cash flows that are expected from that security. So for a bond, we expect interest, and the present value of all the interests. Present value of all the interest should be and the present value of the principal amount, that should be the value of the bond. So present value of all the interest payments and the present value of the principal amount. So that will the total present value should be the bond value. So that was what we discussed in the last class. Now, in today's class, we are going to continue our discussion on the security valuation. We'll start, say, so valuation of preferred stock. We're going to start our discussion today. Valuation of preferred stock. You understand that preferred stocks have preferred stocks pay a fixed rate of dividend every year. And usually preferred stocks do not have any maturity. So it's a perpetual security. Preferred stocks usually do not have any maturity. So it's a perpetual security. We call it perpetual security. So it continues for indefinite period, what it means. Now, and the dividends are also fixed. So, and there is no tax adjustment either, because the dividends are fixed, meaning that every year the preferred stockholder will get the same dividend if the company's earnings permit. If the company makes a loss, the company may not pay dividend in that year. But for valuation purpose, we expect that the company will make profit and will pay dividend to the preferred stockholders. Now, because preferred stock is a perpetual security, it continues for indefinite period. So that's why the valuation of preferred stock is extraordinarily simple. So how do you value preferred stock? Value of preferred stock equal to the rate of dividend. The value of preferred stock is equal to the rate of dividend divided by
cost of preferred stock divided by the cost of preferred stock. So cost of preferred stock or the discount rate, applicable discount rate. So usually we estimate the cost of preferred stock. We have a formula for that. So dividend, as you can see, dividend on preferred, say if it is a 10% preferred stock, preferred stock, or alternatively we call preference share. 10% preferred stock, meaning that the dividend is 10%, and 10 taka dividend will be paid for each 100 taka preferred stock. Now, if a preferred stock is in this example, the preferred stock is 8% preferred stock, it will pay dividend of $8 for every $100. And the required rate of return is 9%. So $8 divided by 0.09, that makes 88.89. So that's a value of preferred stock. Can you hear me? Can you see? Okay. Okay, any questions? Any questions? Any questions? Okay. Now, now, how do you determine the cost of preferred stock or the applicable required rate of return? So how do you understand that? What we usually do, I mean, dividend divided by stock price. Dividend divided by stock price, that gives you the cost of preferred stock. Dividend divided by stock price. So, so dividend on preferred stock is $8, and the price per share in the market is say 85. So as it's shown here, 85. So so cost of preferred stock is 9.41%. So this becomes the required rate of return on the preferred stock. We can use this for valuation of preferred stock. Now, very simple indeed. Now, can you solve this problem? Say if it is a 12% taka 100 preferred stock. KP equal to where? KP equal to 11%. KP equal to 11%. KP equal to 11%. Can you see? দেখা যাচ্ছে? Yeah. What's up? What's up? Value of preferred stock? বোঝা গেছে? 109 Yeah, very simple indeed. 12 taka divided by 0.11. So that makes 109 point something. 9.1 probably. Whatever it is. So that's the value of preferred stock. I mean, the estimation of value of preferred stock becomes very simple because it's a perpetual security. If we divide it by the cost or required rate on preferred stock, we get the value of preferred stock. Very simple indeed. Now next, common valuation of common stock. Now valuation of common stock, that well, that is a that requires a lot of attention because there are different approaches of valuation, and different approaches may provide different estimates.
Now we'll discuss the different techniques of valuation techniques. There are two general approaches. One is discounted cash flow techniques. The other one is relative valuation technique. So what do you do? We can take the present value of all the cash flow that are expected from the security, from the common stock. That can be taken. So either we can value the firm, then we can value the common stock, then we can estimate the value per share. Or we can alternatively, we can follow the dividend discount model like this. So these are all discounted cash flow techniques. And also we can follow the relative valuation technique. In relative valuation technique, we use the price relative to some base factor. The base factor may be earning, maybe cash flow or something. Like price earning ratio, price to cash flow ratio, price to book value ratio, price to sales ratio. We can use these ratios to estimate the value of the share. So how do you go this? As you can see, the we can have this dividend discounted cash flow technique that includes present value of dividends. We call it dividend discount model. Did you are familiar with dividend discount model? Probably you learned this in your other courses as well. And also the next technique is operating free cash flow. Operating free cash flow, or alternatively we call it FCFF. And present value of free cash flow to equity, we call it FCFE. So FCFF, FCFE, and DDM. These are the three major techniques of discounted cash flow technique. And following the relative valuation approach, these techniques include P/E ratio, price earning ratio, very commonly used ratio, P/E ratio, price to cash flow ratio, or price to PCF, price to book value ratio, then price to sales ratio. So these are the major relative valuation techniques. There can be other valuation techniques as well, but these are the major valuation techniques. So for example, we can use one is residual earning model. Residual earning model. That's a model. It's not residual earning model. It's a model that can be applied. Basically, your earning and book value, earnings and book values are taken to estimate the value. So that's a different approach. So that will not be discussed, probably not be discussed in this chapter, because this book did not include this model. But anyway, we'll learn this in your other courses. For example, you have a separate course on what do you call it? Financial statement analysis and valuation. So you can learn those techniques in that course. So what do you learn from this? We have two broad approaches for valuation. One is discounted cash flow technique. The other one is relative valuation technique. The discounted cash flow techniques include DDM model, that is dividend discount model, then FCFF model, operating free cash flow, and FCFE method, that is free cash flow to equity. And relative valuation techniques include P/E ratio, price earning ratio, price to cash flow ratio, price to book value ratio, price to sales ratio. These are the major techniques of valuation. Now we'll discuss one by one. Any questions up to this? Any questions? Now, well, both of these approaches and all these valuation techniques have several common factors. That is, all of them are significantly affected by the investor's required rate of return. We have to use a rate of return, required rate of return. The required rate of return is not uniform. The discount rate, for example, for FCFF method, we use weighted average cost of capital as the discount rate. For FCFE method,
we use the cost of equity as the discount rate. So there are variations. So you got to learn them. The second factor is how all valuation approaches are affected by the estimated growth rate of the variable used in the valuation technique. I mean, you have to estimate something. I mean, all remember one thing: valuation is always based on forecasted number. Remember one thing: valuation is always based on forecasted number. Valuation is never based on historical number. Valuation is always based on forecasted number. Better valuation. Remember this. Valuation is always based on forecasted numbers. Forecasted numbers. Remember this. এটা যে সবসময় historical numbers are not considered to estimate the value. We have to forecast. For example, we have to forecast the cash flow. We have to forecast the dividends. We have to forecast the cash flow to equity, like this. So if we forecast them, then we are in a position to make valuation. So what happens is when you are forecasting yourself, when you are forecasting your say cash flow, you have to estimate the growth of cash flow, growth of sales, growth of cost, then you estimate the earning, estimate the cash flow. So to at what growth rate all these indicators like cash flow or dividend will increase. You have to consider this. The next is now why discounted cash flow approach? Why do you follow discounted cash flow approach? Discounted cash flow approach, it has some appeal. I mean, we use discounted cash flow approach because the value of any security should be equal to the present value of all the cash flows that will be coming to the investor. So we can go by that. So if we say, for example, if we are using dividend discount model, the value of the common stock should be equal to the present value of all the cash flow that will come in the form of dividend in future periods. So we have to discount them at the appropriate discount rate. So we have to forecast dividends, right? We have to forecast dividend. We have to forecast dividends, or we have to forecast the operating cash flow, and we have to forecast the free cash flow to equity. When you use dividend, cost of equity should be used as the discount rate. When you use operating cash flow, it should be discounted at the weighted average cost of capital. When we forecast the free cash flow to equity, we have to discount the free cash flow to equity by the cost of equity. Cost of equity should be the discount rate. Now, as you understand, the growth of the cash flow or dividends and the discount rate will basically determine the value of the security. Now, relative valuation techniques. Relative valuation technique is basically shortcut approach. Shortcuts of why do you call it shortcut approach? Because you compare with similar stocks in the market, and what is the ratio for those? The valuation ratios for those securities, and based on that, you make valuation of this company as well. It's a quick approach. Because we are using some valuation multiple. So we are using some ratio to value the security. So what happens? Say, for example, you have a pharmaceutical company, and what you do, you take the price earning ratio of all the pharmaceutical companies in the market. Price earning ratio, that is price per share, PE ratio, price per share divided by earning per share divided by EPS. So that gives you PE ratio.
that gives you P ratio. So this P ratio, say for example, if we want to value a pharmaceutical company, we take the P ratios of all the pharmaceutical companies in Bangladesh. So average P ratio of all the pharmaceutical companies in Bangladesh is, say for example, 18. So 18 multiplied by 18, that's the average P ratio of all the pharmaceutical companies in Bangladesh. So 18 multiplied by the earning per share projected for this company for the next period. এই যে ফার্মের ভ্যালুয়েশন করতে চাই সেই ফার্মের ইপিএস আগামী বছরে কত হতে যাচ্ছে, এক্সপেক্টেড ইপিএস কত, মনে করেন এক্সপেক্টেড ইপিএস হলো সে 10 টাকা, এক্সপেক্টেড ইপিএস 10 টাকা, তাহলে টোটাল 180 টাকা is the value of that security. It's like this, very simple method in that. So relative valuation techniques are simple, very simple. You can do it in few minutes. But if you want to make valuation using dividend discount model or FCFE approach or FCFF approach, I mean, you have to collect a lot of information, then you have to make valuation. So, I mean, many people make valuation using relative valuation techniques, and that gives them an idea whether the value of the security, whether the security is overvalued or undervalued, overpriced or underpriced. Now there is problem. There is problem. No guidance as to whether valuations are appropriate. We compare with the comparable entities, but I mean, aggregate market and companies industry are not a valuation extreme. I mean, what happens is we are assuming that this company, the company you are valuing, this company will have similar valuation like other firms. What can happen really is this firm may have a better prospect than other firms. So why should I compare this firm's valuation? Why should I value this firm with the valuation multiple of other firms? Other firms may not have similar prospect. So there are limitations of relative valuation techniques, but still we have to use something. Now, the general valuation technique, that is the formula for discounted cash flow valuation technique. The general formula is cash flow at time t divided by 1 plus k to the power t, and the value of t varies from t to n. That means it comes to what it comes to, because summation is there, what it comes to, say, cash flow 1, value of jth securities cash flow 1 divided by 1 plus k to the power 1 plus cash flow 2 divided by 1 plus k to the power 2. Cash flow 3, 1 plus k to the power 3. So this will continue for indefinite period. Now, value of a security should be equal to the present value of all the cash flows that are expected in future periods. Now, what do you do? Now, we try to estimate the cash flows, then we discount them at the appropriate discount rate. Now, that's why the summation is used here. I mean, t equal to 1 to n. T equal to 1 to n. N means the number of periods. This number of period may be 5 years, 10 years. We may take a shorter. I mean, a security usually continues for an indefinite period, because we have a going concern concept in accounting. A firm will continue for indefinite period under normal circumstances. We assume that. So the firm is expected to provide benefits for indefinite period. So rationally, we should forecast the cash flow for indefinite period. That's I mean, if we want to forecast the cash flow for indefinite period,
that becomes almost impossible. So what you can do, we can forecast the cash flow for limited period, then we can estimate a terminal value. That can be a solution. Anyway, so this will be discussed. So general formula is that the summation of the present values of all the cash flows that will be derived from that security. That should be the value of the that should be the value of the asset. We can estimate the value of the stock like this. Now we come to point now, the dividend discount model. Any questions after this? Any questions? Any questions? কোনো প্রশ্ন আছে? স্যার একটা ইস্যু ছিল যে আমরা যে ভ্যালুগুলো নিব সেগুলো তো ফোরকাস্টেড ভ্যালু হবে, কিন্তু ফোরকাস্টেড ভ্যালুর পেছনেও তো হিস্ট্রিক্যাল ভ্যালুর একটা ইফেক্ট থাকে যখন আমরা ভ্যালু ফোরকাস্ট করি। Historical value, you can look at the historical value to make a forecasting, but you have to use the forecasted value for valuation. You cannot use historical value anymore. Say, when you are forecasting the cash flow or earning or something else, or forecasting the dividend, you look at the historical. From the history, we have to make judgments. When we are forecasting, you have to make a lot of judgments. And your judgment definitely will be influenced by the historical numbers. During the last 10 years, our cash flows had been like this. During the last 10 years, our earnings had been like this. During the last 10 years, our dividends had been like this. So based on that, you make a forecasting. Because you have to apply judgment, historical numbers will definitely influence you in the forecasting process. Yeah. Any other questions? Now, the dividend discount model. The dividend discount model, the dividend is the value of a share of common stock is the present value of all the future dividends. Value of a share of value of a common stock is equal to the present value of all the dividends that will come from that common stock. So think of this. Say, if you invest in a common stock, you will try to look at, well, what's the value you are getting? What's the present value? What's the value you are getting from the cash flow in future periods? These cash flows come in the form of dividend. Say you have invested in the share of a company. You bought a share, say at 320 taka, and you are expecting, say, 35 taka dividend. You have bought a share at 320 taka. Now you are trying to estimate. You are trying to estimate. যদি এটা এখানে ম্যাটেরিয়াল না, আপনি এখন কম্পেয়ার করবেন যদিও। You are trying to estimate, say, the present value of all the cash flows that are expected from this common stock. So cash flow will come definitely in the form of dividend. So dividend, you are expecting 35 taka in the first year, 37 taka in the second year, 39 taka in the third year, then 40 taka in the fourth year, and so 42 taka in the fifth year. So if we have made forecasting for 5 years, but we had a common stock will not discontinue after 5-year period. It will continue for indefinite period. So because it will continue for indefinite period, we are supposed to make forecasting for indefinite period, but that would be extremely difficult or challenging, or it is almost impossible to estimate or forecast the dividends for indefinite period. So what do? You can make a simplified approach. Say if we what you can do, we can consider a limited time horizon. So what can be done? Look at this.
limited time horizon means we assume that we'll continue, we'll invest or we'll hold the share for 2 years or 3 years. Then we'll sell the share. We'll hold the share for 2 years, then we are going to sell the shares. That makes things simplified. So for the sake of simplicity, we assume that this farm, well, you are going to answer this, not this farm. You are going to hold the share for 2 years. So first year, the dividend is 35 taka. Second year, dividend is 37 taka. Then you are going to sell the share, say for example, at 310 taka. So 310 taka in this at the end of second year. So second year cash flow would be 37 plus 310. So 35 and 347, right? So this should be discounted at the appropriate discount rate. So for example, discount rate is 10%. And so that is the value of the common stock. এটা করলে কত হয় দেখেন তো, একটু চেক করেন। How much is that? করেছেন কেউ? হুম 318 318 জি স্যার 37 সহ ধরলে 318। ওকে 37 হ্যাঁ 318 এই দুইটা মিলে হ্যাঁ না স্যার 37 ও তো আছে 35 37 3। আচ্ছা না এটা না এটা হলো যে 35 and 347 এই দুইটা মিলে বুঝে গেছে। হ্যাঁ এটা দাঁড়ালো যে প্রথম বছরে আমরা 35 টাকা ডিভিডেন্ড পাবো, দ্বিতীয় বছরে পাবে 37, তারপরে আমরা সেল করে দিব দ্বিতীয় বছরের শেষেই 310 টাকা। তাহলে দ্বিতীয় বছরে ক্যাশ ফ্লো হলো 310 টাকা প্লাস হলো এই 37 টাকা ডিভিডেন্ড, টোটাল 347। এটার এই দুইটার প্রেজেন্ট ভ্যালু কত হয়? 380 380 318 স্যার আগেরটাই। আচ্ছা ঠিক আছে 318। So that's the value of the farm. That's the value of the share. Estimated intrinsic value of the share based on the dividend discount model. So we are trying to simplify things. A simplification process, we are assuming that a limited holding period. যে আমরা সীমিত সময়ের জন্য শেয়ারটা হোল্ড করব। Any questions? না বুঝলে বলেন। না বুঝলে বলেন। আচ্ছা ঠিক আছে, একটা প্রবলেম দিই, আপনারা বুঝতে পারছি তারা। আচ্ছা এটা দিয়েও লাভ কি, দরকার নেই তো। আচ্ছা ঠিক আছে স্যার। So dividends are, we are expecting dividends of in the first year, second year, third year, fourth year, fifth year. We are expecting dividends, DPS, dividend per share forecasted to be say 45 taka, 48 taka, 50 taka, 53 taka, 55 taka. Okay. And cost of equity, তাই না, যেটা KS দিয়ে দিই, equal to 15%. Okay. At the end of fifth year, the share can be sold at expected selling price. Selling price is equal to 520 at the end of fifth year.
expected selling price at the end of fifth year. At the end of fifth year. তাই না? তাহলে সবকিছু চলে আসছে। এখন what's the value of the security? What's the value of common stock? VJ টা কত হলো এখন? Can you estimate this? একটু করে ফেলেন। Everybody, সবাই করেন। Sir, 424. 424. 424. Any other outcome? সবারই একই হয়েছে? ভিন্ন কিছু হলেও Yes, sir. বলেন। 424, sir. 424. আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্যাশ ফ্লো গুলো একটু তাহলে কত? 45, 48, 50, 53, 55, 520, তাই না? 15%. আচ্ছা, আমি কত ক্যাশ ফ্লো কত? 45? জি স্যার, 45, 48. হুম। 45, 48, 50, 53, 55. 55 প্লাস 520। জি স্যার। ডিসকাউন্ট রেট যেহেতু এটা প্রেজেন্ট ভ্যালুটা সিম্পলি এস্টিমেট করবেন। সো 0.15 comma 424.48. 424.48. That's the value of the common stock. Very simple indeed. Very simple. কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস? কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন থাকলে বলেন। আসলে জিনিসগুলো খুবই সহজ, জানতে হবে। আর প্রতিটারই কেন আমি অ্যাপ্লাই করছি, কেন করছি না, কেন করব, কেন এই মেথড ব্যবহার করব বা করব না, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওকে, সো উই মুভ অন। আমরা একটু সামনে মুভ করছি। আমি এটা শেয়ারটা একটু বন্ধ করি, আবার আমি স্লাইডে ফিরে যাচ্ছি। কি ব্যাপার, আপনাদের কি সমস্যা? ছাত্রদের অ্যাটেন্ডেন্স এত কম কেন? অনলি 29 জন। ঘুম আর ভাঙে না? Okay, so here you go. Now in we discussed the dividend discount model. So if the dividends grow at a constant growth rate, in that case we can follow a simplified approach. The formula can be reduced to this one. If the dividends grow at a constant growth rate, the formula for dividend and discount model that can be reduced to this one. This one. So value of JH security is equal to D1. D1 means next dividend. D1 means next dividend divided by K minus G. K is the cost of equity minus G. G is the growth rate. So G is the growth rate. Growth rate of what? Growth rate of sales or growth rate of earning? Kunta?
হ্যাঁ, এটা কি, এই জিটা কি, গ্রোথ রেট অফ আর্নিং না গ্রোথ রেট অফ সেলস? ডিভিডেন্ড। হ্যাঁ, গ্রোথ রেট আর্নিং। অফ ডিভিডেন্ড। আর্নিংও না, গ্রোথ রেট অফ আর্নিংও না, গ্রোথ রেট অফ সেলও না, এটা গ্রোথ রেট অফ ডিভিডেন্ড। এটা গ্রোথ অফ ডিভিডেন্ড, মনে রাখবেন এটা। তাহলে আমি ইচ্ছা করলে আপনার এখানে, এটা আপনারা করে এসছেন, করছেন না আপনারা আগে? হুম, জি স্যার। এই ফর্মুলাটা ব্যবহার করেছেন না, ডিভিডেন্ড, তাই তো? Now this formula has three assumptions. This formula has three assumptions. The first one is dividends will grow at a constant growth rate. First assumption is dividends will grow at a constant growth rate. So we are assuming growth rate of 5% or 7% or 3%, whatever it is. And the second assumption is constant growth rate will continue for indefinite period. This 5% or 3% growth rate, whatever we assume, that will continue for indefinite period. And the third is K is greater than G. K is greater than G. If K is supposed to be greater than G, if K is less than G, this model will not work. তখন এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? এই এখানে খেয়াল করে দেখেন, if K is less than G, the model will not work. আর K is equal to G, তাহলেও হবে না, বুঝতে পেরেছেন? So K should be greater than G. খেয়াল করেছেন? Otherwise this formula will not work. So then valuation or use of dividend discount model becomes very easy if we can assume a constant growth rate. So, but remember the assumptions of constant growth rate formula. Dividends will grow at a constant growth rate. The constant growth rate will continue for an indefinite period, and K is greater than G. That is, cost of equity is greater than the growth rate. If the growth rate is very high, you have to follow a different model. On the model আপনাকে যেতে হবে। Any questions? Any questions up to this? Next is infinite period DDM and the growth companies. Infinite period DDM and the growth companies, তাই তো? Now আমরা যেটা এখন করব যে growth companies means that these companies have higher growth rate than others. Some of the companies have abnormally high growth rate. So for them, I mean, you cannot use the DDM model where G is greater than K. Right? Growth rate is greater than K, so DDM model will not work. So how do you value these firms? So for valuing these firms, we can use say companies with supernormal return or supernormal growth. Supernormal growth. Companies with supernormal growth can be valued using a different formula. You can still use the constant growth formula, but coupled before reaching the maturity stage of the farm, the abnormal growth of the farm can be incorporated in the formula this way. Say for example, for a company, you can see that from year 1 to year, for the next year 1 to year 3, for the next 3 years, the dividend growth rate is 25%. 4 to 6 year, the dividend growth rate is 20%. 7 to 9 year, the dividend growth rate is 15%. Then from the 10th year, dividend growth rate is 9%. 15, so 25%, 20%, 7 to 9 years, 15%, then 10 years onward, 9%. And that will remain constant for indefinite period. So how do you incorporate this in valuation? Valuation কিভাবে incorporate করা সম্ভব? So what you do is, look at this. So initially the dividend is say 2 টাকা, 2 টাকা dividend. Initially, that is D1 equal to
D1 ইকুয়াল টু টাকা 2, D1 এখানে D1 অ্যাসিউম করেছে, না D1 না, D0 ইজ টাকা 2, এখানে অ্যাসিউম করেছে D0 ইজ টাকা 2, D0 মানে কি, লাস্ট ডিভিডেন্ড, D0 লাস্ট ডিভিডেন্ড ইজ টাকা 2, তার নেক্সট ডিভিডেন্ড কত হবে, নেক্সট ডিভিডেন্ড ইজ 2 মাল্টিপ্লাইড বাই এই যে 1 প্লাস 0.25, তাই না, আগামী 3 বছর গ্রোথ রেট হলো 25%। সো হোয়াট ইউ ক্যান সি, প্রথম 3 বছর গ্রোথ রেট হলো 25%, এই যে 25%, 1.2 মাল্টিপ্লাইড বাই 1.25, 2 multiplied by 1.25 to the power 2, 2 multiplied by 1.25 to the power 3, দেখছেন 3 বছর গেল। এরপরে বলা হয়েছে যে পরবর্তী 4 থেকে 6, 4, 5, 6, 3 years, next 3 years growth rate is 20%, next 3 years the growth rate is 20%. So you can see 2 multiplied by 1.25 to the power 3 multiplied by 1.2, then 2 multiplied by 1.25 to the power 3, 1.2 to the power 2, then to the power 3, এই যে দেখেন এই যে to the power 3, to the power 2, to the power 3, এরপরে চলে আসছে, খেয়াল করে দেখেন 15% গ্রোথ রেট, 7 থেকে ইয়ার 9 পর্যন্ত, 7, 8, 9, 3 বছর দেখেন, এরপরে 15% গ্রোথ রেট, আগে যেটা ছিল লেটেস্ট ফিগার যেটা আছে তার সাথে 1.15 মাল্টিপ্লাই করলো, 1.15 টু দি পাওয়ার 2, 1.15 টু দি পাওয়ার 3, এরপরে হলো 9% গ্রোথ রেট ফর ইনডেফিনিট পিরিয়ড। এখন আপনি কনস্ট্যান্ট গ্রোথ রেট ফর্মুলায় চলে আসতে পারেন। সো এই যে লেটেস্ট যে ভ্যালু, এই ভ্যালু যেটা আছে যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা সাথে 1.09 মাল্টিপ্লাইড করলেন, দ্যাট ইজ, যেহেতু আমাদের নেক্সট ডিভিডেন্ড দিয়ে, যেমন কনস্ট্যান্ট গ্রোথ রেট ফর্মুলা কি, D1 ডিভাইড বাই K মাইনাস G, তাই তো, তো D1 মিনস কি, গত লাস্ট যে ডিভিডেন্ড তার সাথে 1 প্লাস G মাল্টিপ্লাই করতে হবে, G ইকুয়াল টু 9%, সো ডিভাইডেড বাই 0.14, 14 is the discount rate minus growth rate, G equal to 9%. So this is the value of the common stock at the end of কত বছর এটা, common stock at the end of 9th year এর শেষে, 10th year থেকে যেহেতু 9%, 9th year এর শেষে এটা ভ্যালু, তাহলে 9th year এর শেষে যেহেতু ভ্যালু, সেহেতু এটাকে আবার ডিসকাউন্ট করে নিয়ে আসতে হবে 1.14 টু দি পাওয়ার 9, এই যেটা 0.9, খেয়াল করে দেখেন এটা 0.9 টু দি পাওয়ার 9, 1.14 টু দি পাওয়ার 9, 1.14 টু দি পাওয়ার 9, ক্যান ইউ সি, দেখা যাচ্ছে, ক্যান ইউ সি, আমি একটু বড় করে দিই দেখি, হয়েছে, দেখা যাচ্ছে, এনি কোশ্চেনস? জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। Okay. So, so you can use this firms, valuation with temporary valuation of companies, valuation of firms having temporary supernormal growth. Valuation of firms having temporary supernormal growth. So you have to make valuation like this. আমি একটা প্রবলেম দেই, তাহলে আপনারা ক্লাসে করেন এখন। একটা প্রবলেম আপনাদেরকে দেই। ইনিশিয়াল ডিভিডেন্ড, লাস্ট ডিভিডেন্ড, আচ্ছা আমি এটা শেয়ারে দিয়ে রাখি, অসুবিধা নেই। Last dividend per share টাকা 12. Now growth rates from year 1 থেকে
year 4. Your growth rate is say 30%. Year 5 থেকে year 8 growth rate is 25%. Year 9 to year 10 growth rate is 20%. Year 10 to year 11 year 11 to I'm sorry year 11 to year 11 to year 12 এটা 15%, and year 13 onwards এটা 10%. Okay, and k equal to 15%. Can you value this form? এটাকে ভ্যালুয়েশন করা যাবে? সব তথ্য দেওয়া হয়েছে? আচ্ছা, এটা এখানে ডিভিডেন্ড 30% দিয়েছে, এটা 30% না বলে ডিভিডেন্ড 30 টাকা এসিউম করেন। এটা আমি ভুল দিয়েছি, 30 টাকা আসলে। এটা হলো 30 টাকা, 30 টাকা পার শেয়ার। না, এটা তো গ্রোথ রেট, আমি সরি, এটা ঠিকই আছে, গ্রোথ রেট, আমি টাকা ওখানে বলছি, গ্রোথ রেট ঠিকই আছে, এটা 15%, এটা 10% গ্রোথ রেট ঠিকই আছে, এটা গ্রোথ রেট, হ্যাঁ ঠিক আছে, ইয়ার হ্যাঁ ঠিক আছে 15%, হ্যাঁ ইনিশিয়াল ডিভিডেন্ডটা হলো 12, ঠিক আছে।
হয়েছে আপনাদের? $935.9. ঠিক আছে, তাহলে আর বাকিদের কি হচ্ছে, কি অবস্থা? হুম, বাকিরা কি পেয়েছেন বলেন একটু। কি ব্যাপার, আর করা যাচ্ছে না? স্যার 798.67। আচ্ছা, তাহলে 2টা নাম্বার আমরা পেলাম। বাকিদের কি খবর? পুরো ক্লাসে মাত্র 2জন করেছেন, বাকিদের কি হচ্ছে? তাড়াতাড়ি, ভেরি কুইক, ভেরি কুইক। না বুঝলে বলেন, আইল রিপিট, আমি রিপিট করব যদি না বুঝে থাকেন।
হয়েছে? ওকে, আপনারা তো আপনার প্র্যাকটিস না করলে তো হবে না, আপনাদের তো করতে হবে। এই যে প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেম সলভ না করলে আপনি কিভাবে পরীক্ষায় করবেন? আপনার এক্সাম তো সামনে কয়েকদিন পরেই, বুঝতে পারছেন না? সো হ্যাঁ, এবার দেখেন আপনার ডিভিডেন্ড গুলো হচ্ছে হলো দিস আর দ্য ডিভিডেন্ডস, তাই না? আপনার হলো কোনো এটা ছিল 12 টাকা, 12 মাল্টিপ্লাইড বাই 1.3, সো 15.6। So these are the dividends. Terminal value হলো 3505.71 আর টোটাল এটা আসে। So value is equal to this. This is the value of JH share, 935.94. Any questions? বুঝে গেছে? আমরা যে গ্রোথ রেট যে মাল্টিপ্লাই করে, these are the dividends we have got. টার্মিনাল জি বলেন। 927 point something. 935.94। জি স্যার, 935। 935, হ্যাঁ। আরে আপনারা তো এখন এক্সেল ব্যবহার করতে পারতেন, তাই না? এখন এই খাতায় করছেন ঠিক আছে, কিন্তু এক্সেলে করলে আপনি খুব, যেহেতু আপনার অপরচুনিটি আছে এখন, মোবাইলে করলে অবশ্য আপনি এক্সেলে ব্যবহার করতে আপনার জন্য ডিফিকাল্ট হবে। ল্যাপটপ থাকলে আপনি এক্সেলই করে ফেলতে পারেন। বেসিক প্রসেসটা আপনাদের জানা প্রয়োজন। সো এনি প্রবলেম উইথ দিস মেথড? কোনো সমস্যা আছে আপনাদের? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? কেউ না বুঝলে বলেন, আমি আইল ডিসকাস। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ভেরি গুড। জি স্যার বলতেছেন, কিন্তু সলিউশন তো করেন নাকি মোস্ট অফ ইউ, সেই জন্য বললাম। ওকে, সো আমি এটা বন্ধ করছি। আই এম মুভিং ব্যাক টু okay. The next technique is present value of operating free cash flow. Present value of operating free cash flow. So what you do is, we have to estimate the free cash flow, and we can make valuation of the firm, then we can make valuation of the equity, then we can make valuation of, we can estimate the value per share. So process is, we estimate the value of the firm by estimating the present value of operating free cash flows. We have to forecast the operating free cash flow. Then we take present value of operating free cash flows for the future periods. So that is the total value of the firm. Total value of the firm minus the value of equity, value of debt, minus the value of debt, that gives you value of equity. So value of equity divided by number of shares, that gives you value per share. So that is the estimate of intrinsic value of the firm. So how do you do that? So we have to forecast. Last time we forecasted dividend. This time we will be forecasting the operating free cash flow. So how do you estimate the operating free cash flow? So what you can do, are you familiar with the cash flow statement? আপনার cash flow statement কোথাও করেছেন? Cash flow Yes, statement. sir. Cash Yes, flow sir. statement. যে cash flow statement দেখবেন যে একটা প্রথম যে অংশ আছে অপারেটিং ক্যাশ ফ্লো, অপারেটিং ফ্রি ক্যাশ ফ্লো আপনাকে নিতে হবে। সেখানে অবশ্য বাংলাদেশে যে মানে আমাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে বেশ কিছু ডিস্টোরশন আছে, ওই ডিস্টোরশন বাদ দিয়ে করতে হয় আসলে। তো এনিওয়ে, আমরা যদি একটা ডিফারেন্ট অল্টারনেটিভ ওয়েতে আমরা অপারেটিং ফ্রি ক্যাশ ফ্লো আমরা এস্টিমেট করব, উই উইল ডিসকাস। নাও present, what you do, we have to forecast the operating free cash flow.
প্রায়ার টু ইন্টারেস্ট পেমেন্টের আগে তো আমরা ইবিআইটি, হ্যাঁ বেসিক্যালি আমরা ইবিআইটিটা আমাদের ব্যবহার করতে হবে, বা সেটাই আমরা অপারেটিং রেজাল্ট হিসেবে কনসিডার করব। সো ইবিআইটি হ্যাঁ নিয়ে তারপরে আপনারা হয়তো নো প্যাট নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স আমাদের এস্টিমেট করতে হবে। তারপরে আমরা উই ক্যান add back depreciation and subtract the present value or subtract the subtract the increase in working capital, subtract the increase in capital expenditure. এগুলো করে আমরা অপারেটিং ফ্রি ক্যাশ ফ্লো আমরা বের করতে পারবো। না তারপরে আমাদের একটা টার্মিনাল ভ্যালু বের করার একটা বিষয় আছে, উইল ডিসকাস ইট। তাহলে এই যে ফর্মুলা ইজ এটা এফসিএফএফ, এটা এফসিএফএফ অপারেটিং ফ্রি ক্যাশ ফ্লো, এফসিএফএফ বলে বোধহয় ভালো ছিল, যদি ওএফসিএফ লিখছে বইতে, ঠিক আছে, দ্যাটস ওকে। সো ইউ হ্যাভ টু ডিসকাউন্ট, ইউ হ্যাভ টু ফোরকাস্ট দ্য অপারেটিং ফ্রি ক্যাশ ফ্লো। আমরা এফসিএফএফ শব্দটা আসলে ব্যবহার করি খুব কমনলি, বইতে যদিও ওএফসিএফ লিখেছে, দ্যাটস ফাইন। সো operating free cash flow to the firm, and that is estimated for a foreseeable period till the firm reaches the maturity stage. আমরা এটা হয়তো আগামী 5 বছর বা 10 বছরের জন্য আমরা এস্টিমেট করলাম। কেন কত বছর করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। We discount them at the weighted average cost of capital. Now আমরা একটু যদি যাই যে এটা কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, তাই না? আমি একটু দেখাচ্ছি। না আপনারা একটু খেয়াল করে দেখেন যে এখানে কিভাবে কাজ করছে এই মেথডটা। না আমরা যেটা নিয়েছি এখানে খেয়াল করেন, ক্যান ইউ সি, দেখা যাচ্ছে? স্যার শুধু স্লাইড দেখা যাচ্ছে আর কিছু। আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে 10 বছরের ফোরকাস্টিং করা আছে। বলুন তো ভ্যালুয়েশন কত সালে বসে করা হচ্ছে? কত সালে বসে আপনি ভ্যালুয়েশন করছেন? এবার 2000। হ্যাঁ 2000, কেন আপনি ফোরকাস্টিং করছেন 2001 সাল থেকে, তার মানে 2000 সালে বসে আপনি ভ্যালুয়েশন করছেন। বুঝে গেছে? এটা বুঝতে হবে আপনাকে। ভ্যালুয়েশন ইজ অলওয়েজ বেসড অন ফোরকাস্টেড নাম্বারস। আপনি ফোরকাস্টিং করেছেন ফ্রম 2001, তাহলে ভ্যালুয়েশন করছেন হলো 2000 সালে বসে। এই বিষয়টা 2000 সালের শেষে। তো এখানে কিছু ইন্ডিকেটর বা এখানে কিছু এস্টিমেশনের কিছু দেওয়া আছে, রেভিনিউ গ্রোথ রেট, কস্ট অফ গুডস সোল্ড কত %, যেমন কিছু আমরা যখন ভ্যালুয়েশন করি কিছু আমরা একটু প্রিজিউম করে নিই, যেমন রেভিনিউ গ্রোথ রেট কত % হবে, সেলস গ্রোথ রেট, কস্ট অফ সেলস অ্যাজ এ পার্সেন্টেজ অফ গ্রোথ রেট আর কি, সেলস রেভিনিউ as a percentage of revenue, এটাও আমরা ঠিক করে নিতে পারি। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স as a percentage of revenue, আর তারপরে ডেপ্রিসিয়েশন এটাও নিতে পারি আমরা হিসাব করলে as a percentage of fixed asset or something like this. নাও এখানে কিভাবে ভ্যালুয়েশনটা করা হয় দেখেন, একটু খেয়াল করে দেখেন। টোটাল রেভিনিউ, আমরা রেভিনিউর গ্রোথ রেট একটা অ্যাসিউম করে নিয়েছি, যেটা আপনার বেসড অন দি এক্সপেরিয়েন্স আপনি করবেন। নাও এখন খেয়াল করে দেখেন যে ইউ হ্যাভ টেকেন রেভিনিউ, যে লাস্ট ইয়ারের রেভিনিউ তুলনায় নেক্সট ইয়ারের রেভিনিউ কত % বাড়বে তার একটা হিসাব আপনাকে, জাজমেন্ট আপনাকে করতে হবে। দেন কস্ট অফ সেলস, এটা সার্টেন পার্সেন্টেজ, মনে করেন 30%, 35% or 45% or 60%, হোয়াট এভার ইজ দিস।
কস্ট অফ গুডস সোল্ড রেভিনিউ কত পার্সেন্ট, সেটা দিয়ে একটা ফোরকাস্টিং করলেন, আপনি পেয়ে গেলেন গ্রস প্রফিট, লেস সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, লেস ডেপ্রিসিয়েশন, ইউ গেট ইবিআইটি। এনি কোশ্চেন্স আপ টু দিস? ইবিআইটি এস্টিমেশন পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স? তারপরে যেটা করবেন, ইবিআইটি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, দিস ইজ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, দেন ইবিআইটি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, এটাকে বলা হয় নো প্যাট, নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স, তাই তো? নো প্যাট, নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স। তো এটা ইবিআইটি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে এটা করা হয়। সো দ্যাটস ইকুয়াল টু, এই যে 17, যদি ট্যাক্স রেট যদি 30% হয়, তাহলে 30% 1 মাইনাস 0.3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পেয়ে যাবেন। So this is the NOPAT or EBIT multiplied by 1 minus tax rate. Any questions? Then you add back depreciation. এখানে depreciationটা যোগ করবেন, প্লাস depreciation, তাই তো? প্লাস depreciation, প্লাস depreciation minus investment in capex. Capex means capital expenditure. Minus এখানেও minus increase in net working capital. Minus investment in capex minus increase in net working capital is equal to, তাহলে ক্যাপেক্সটা কেন মাইনাস করি আমরা? এটা বলি ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা ক্যাশ ফ্লো পাই, এটা আমরা জানি, তাই তো? উই অ্যাড ব্যাক ডেপ্রিসিয়েশন বিকজ উই গেট ক্যাশ ফ্লো, we get cash flow by adding back depreciation to your earning. আপনি আর্নিং সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে you get an estimate of the cash flow. এটা ঠিক আছে। Why do we subtract capex? Capex means capital expenditure. এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার কেন আমরা যোগ মাইনাস করি? যেহেতু when you produce more and more, at certain point you will exit, you have to increase your capacity. আমি কি বুঝাইতে পারছি? যেমন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে 50,000 ইউনিটের, তাহলে আপনার সেল যখন 50,000 ইউনিটের বেশি হবে, তখন আপনাকে ক্যাপাসিটি বাড়ানো ছাড়া তো কোনো গতি নেই। তাহলে আপনার মেশিন হয়তো 10টা মেশিন ছিল, আরো একটা মেশিন কিনতে হবে, বিষয়টা এরকম। তাহলে হোয়াট ইউ ডু, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন ফিক্সড অ্যাসেট, ইউ হ্যাভ টু বাই নিউ মেশিন, or you have to invest in fixed asset. So ওই যে ইনভেস্টমেন্ট করতে হবে, so that will cause an outflow of cash. So investment, that's why we subtract investment in capex, capital expenditure. Then we subtract the increase in net working capital. If you sell more, you have to purchase more raw material, right? So you have to maintain more inventory, inventory of raw material, inventory of finished goods, and similar to this. So your net working capital should also increase. So that will tie up your fund. আপনার টাকাটা আটকে রাখবে. That's why that's an outflow. So you have to subtract increase in net working capital. So you get FCFF. You get FCFF. এটা থেকে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো FCFF. এখন আপনাকে একটা টার্মিনাল ভ্যালু এস্টিমেট করতে হবে। এই টার্মিনাল ভ্যালুটা আপনি কিভাবে এস্টিমেট করবেন? এই টার্মিনাল ভ্যালুটা হলো এই যে লাস্ট যে ভ্যালু পেয়েছেন মাল্টিপ্লাইড বাই 1 প্লাস জি ডিভাইডেড বাই কে মাইনাস জি। তো এখানে একটা টার্মিনাল গ্রোথ রেট অফ ক্যাশ ফ্লো আপনাকে অ্যাচিভ করতে হবে। এখানে এই টার্মিনাল গ্রোথ রেট আমরা অ্যাচিভ করেছি 2%। যেমন এই টার্মিনাল গ্রোথ রেট ইজ ইকুয়াল টু দ্য ইউজুয়ালি টেকেন দ্য ইন্ডাস্ট্রি গ্রোথ রেট। ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট গ্রোথ রেট অ্যাটেইন করবে ইন ফিউচার পিরিয়ড, 10 বছর পরে ইন্ডাস্ট্রি। যেমন একটা ইন্ডাস্ট্রি যখন ম্যাচিউরড স্টেজে চলে যায় তখন it attains a minimum growth rate, so 2%, 3%, 4%, like this. So in this case we have assumed 2% terminal growth rate. So multiplying that formula, ওই যেটা আগে যে ফর্মুলা আপনারা ব্যবহার করেছেন, সেম ফর্মুলা আপনি যদি ব্যবহার করেন, সেম ফর্মুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এখানে আগে যেমন D1 ডিভাইড বাই KS মাইনাস G এরকম একটা কিছু ব্যবহার করেছেন না,
এখানে এই ফর্মুলাটা হলো FCFF1, FCFF1, 1 means next period, বোঝা গেছে? 1 means next period, ডিভাইড বাই WSCC, যেহেতু আমাদের ডিসকাউন্টেড WSCC, মাইনাস G. So that is the terminal value, TV. বোঝা গেছে? Everybody understood this? That is the terminal value. FCFF1, তো FCFF1 কত হবে? এই 54 145, এটা একটা হিসাব করেন তো সবাই। এটা 54 145 145, তাই না? 145 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস গ্রোথ রেট, তাই তো? 1.02 ডিভাইডেড বাই ওয়ার্ক কত এখানে একটু দেখে নিই। P15 ওয়ার্ক হলো 13.5%, এখানে ব্যবহার করা হচ্ছে 13.5%, so work equal to 13.5%, 0.135 minus growth rate 0.2, so that makes how much? কত একটু দেখেন তো কত হয় এটা, আপনারা করে দেখেন তাহলে কনফিডেন্সটা ডেভেলপ করবে। 4,80,242.60, 4,80,000 কত হয়েছে? 2.61 হয়েছে তো ঠিক মতো দেখেন তো আবার। এখানে কিন্তু 48, হ্যাঁ জি স্যার 4,80,020 243 আচ্ছা, এখানে 786 হয়েছে, কেন হলো আমি সেটা বলছি। আচ্ছা, দেখি। ক্যালকুলেশনের জন্য ওটা হয়তো ইয়ের জন্য, ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য জি স্যার। ফ্র্যাকশনাল ভ্যালু হতে হবে, আমি একটু দেখে নিই। 54,145 1 প্লাস L2 L25 দাঁড়ান, এই যে হ্যাঁ এটা তো গ্রোথ রেট, হ্যাঁ এটা 1.02, ঠিক আছে। 54 145, হ্যাঁ ঠিক আছে। তো P15টা 13.5 মাইনাস G, এটা কি আসলে 13.5 এর চেয়ে বেশি কিনা? 3.5 খুব সম্ভবত রাউন্ডেড ফিগার স্যার, এই জন্য হয়তো হইতে পারে, আমি একটু দেখে নিই ফিগারটা কত। এটা যদি 13.487 আসলে, আচ্ছা 13 এই জন্য হয়েছে 13 পয়েন্ট, এটা জি স্যার 487 দিয়ে করলে এটাই আসে। 487, এটা 487 আসলে এই জন্যই এটা একটু ভ্যারি করেছে। এটা যদি 13.487 হয় তাহলে 13.487 এটা যদি হয় তাহলে আপনি দেখবেন যে আপনি এই ফিগারটা হতে পাবেন। যাই হোক, এটা রাউন্ডেড ফিগার। নাও এখন আপনি হোয়াট ইউ ডু, এই যে দেখেছেন যে তাহলে এই 480,786 দ্যাটস দ্য টার্মিনাল ভ্যালু, এটা হলো টার্মিনাল ভ্যালু। দিস টার্মিনাল ভ্যালু এটাকে টিবি, এই টার্মিনাল ভ্যালু ইজ অ্যাডেড টু দি লাস্ট ইয়ার ক্যাশ ফ্লো, যোগ করে দেওয়া হলো। তাহলে দিস আর দ্য FCFF, এটা হলো আপনার FCFF। তো আপনি FCFF যেটা আগে করে তার সাথে টার্মিনাল ভ্যালু যোগ করে আপনি এখন যদি আপনি যোগ করে দিলেন তাহলে আপনার ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। প্রেজেন্ট ভ্যালু অফ অল দিস, এগুলোর প্রেজেন্ট ভ্যালু হলো যদি আপনার ডিসকাউন্ট রেট ইজ 13.487 যেটা আছে, প্রেজেন্ট ভ্যালু অফ FCFF ইকুয়াল টু 188,986 না, অ্যাড ক্যাশ যোগ করে ফেললেন, এর সাথে একটা ক্যাশ যোগ করতে হবে, ক্যাশ অ্যান্ড এক্সেস, এটা ক্যাশ না বলে এক্সেস ক্যাশ লিখতে হবে। ফার্মের ব্যালেন্স শিটে যদি এক্সেস ক্যাশ থাকে, দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাশ বলে একটা কনসেপ্ট আছে। ওয়ার্কিং ক্যাশ হলো যেমন সেলসের 1% হতো বা 0.5% হতে নর্মাল ক্যাশ, আর এক্সেস ক্যাশ হলে এর চেয়ে বেশি ক্যাশ থাকলে সেটা এক্সেস ক্যাশ। সো অ্যাড ব্যাক এক্সেস ক্যাশ or cash equivalents that you get the farm value, বুঝে গেছে? So present value of FCFF, এটার যে present value at what you discount at weighted average cost of capital, then add excess cash, যদি ফার্মের যদি সারপ্লাস ক্যাশ right at this moment
এই মুহূর্তে যদি কোনো সারপ্লাস ক্যাশ থাকে সেটা যোগ করে দিতে হবে। বিকজ ফার্ম ভ্যালু যখন আমরা এস্টিমেট করছি তখন উই আর কনসিডারিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল দি ক্যাশ ফ্লো, দ্যাট শুড বি দ্য ভ্যালু অফ দি ফার্ম, তাই না? আর এখন যে হাতে যে ক্যাশ আছে সেটা আপনাকে যোগ করতে হবে, এটা যোগ করা হলো। তো দ্যাট gives you the value of the farm. The value of the farm less the value of debt. You get the value of equity. Value of equity divided by number of shares, you get the value per share. The price not as a value per share. Value per share. Value per share. Price per share. Price per share বললে অন্য কিছু মিন করে। Value per share. Did you understand this? Any questions? Any questions? No প্রশ্ন থাকলে বলেন। স্যার ডেট অ্যামাউন্টেরও তো প্রেজেন্ট ভ্যালু নিতে হবে না? যেটা ব্যালেন্স শিটে আছে, ব্যালেন্স শিটে যে ডেটের ভ্যালু, যেমন একদম 2000 সালের শেষে যে ব্যালেন্স শিটে যে ডেটের ইয়ার এন্ডের যেটা হবে সেটা নিতে হবে না স্যার? হ্যাঁ 2000 সালের শেষে যে ব্যালেন্স শিট আছে ওই ব্যালেন্স শিটে যে ভলিউম অফ ডেট আছে ওইটা বাদ দিবেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এনি আদার কোশ্চেনস? আর কোনো প্রশ্ন আছে? এনি আদার কোশ্চেনস? বুঝতে পেরেছেন আপনারা? এরপরে আগামী ক্লাসে এগুলো করতে দেওয়া হবে। আপনারা এক্সেল নিয়ে বসবেন, বসে করবেন, তা নাহলে শিখবেন না। যাক, একটু এগুলো শিখতে হবে। ভ্যালুয়েশন, ফাইন্যান্স পড়ে যদি ভ্যালুয়েশন না বোঝেন তাহলে খুবই মুশকিল। ওকে, আমি ক্যান আই ক্লোজ? আমি কি ক্লোজ করতে পারি? ওকে, আই এম ক্লোজিং। ঠিক আছে, আই এম ক্লোজিং। এখন ক্লাস শেষ হওয়ার সময় হচ্ছে, তো এই জন্য ছাত্ররা আসা শুরু করছে এখন। আপনাদের ক্লাস করার আগ্রহ অনেকেরই কম মনে হচ্ছে, এটা তো হওয়া উচিত না, কারণ আপনার পরীক্ষার সমাগত। আর এখন একটু কম ঘুমান, হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড করেন, ক্লাসে বোঝার চেষ্টা করেন। আজকে একটু আগে ছেড়ে দিচ্ছি, আগে ছেড়ে দিচ্ছি। এখন আবার ফোন করে বন্ধু বান্ধবদের বলেন না, রোল কল করতেছে, তাড়াতাড়ি আসো। বোঝা গেছে? এবার আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। ওকে, সো আজকে কয় তারিখ? ক্লাস তো মোটামুটি হয়েছে বেশ কিছু। 2, 3, 4, 5, 6, 7. Okay. Today is what? 21. Respond please. আজকে আগে চার্চে আমাকে মিটিং এ যেতে হবে আসলে। Respond please. Roll number 24001. Yes, sir. Got it. 04 7 10. Yes, sir. Got it. 13. Present, sir. Got it. 17. 20. Yes, sir. Got it. 26. Yes, sir. Got it. 32. Yes, sir. Got it. 35. 38. Yes, sir. Present, sir. So 35. Sir, 38. Got it. 41. Present, sir. Got it. 47. 47. 50. Present, sir. Got it. 53. 57. 60. 64. Present, sir. Got it. 67. Present, sir. Got it. 70. 73. 76. Yes. 70 কত? 73. জি স্যার। 76. 76. 79. 82. 85.
88. Yes, sir. Got it. 91. Present, Got it. 94. Yes, sir. Got it. 97. Present, sir. Got it. 100. Present, sir. Got it. 104. Present, sir. Got it. 111. Present, sir. Got it. 114. Present, sir. Got it. 117. Yes, sir. Got it. 123. 126. Present, sir. Got it. 129. Yes, sir. Got it. 132. 32. 135. Yes, sir. 138. Got it. 138. 141. Yes, sir. Got it. এবার দুইজন কেন দিচ্ছেন? Sir, 141. হ্যাঁ ঠিক আছে। ওকে 144, 147, 150, 153, Yes, sir. 156, Yes, sir. কত? 156, sir. হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে 160, 163, 166, 169, 172. Yes, sir. Got it. 175, 178, 185. Yes, sir. Got it. 188, 188, 189. Yes, sir. Got it. 192. Yes, sir. Got it. 194, 196, 206, 206, 214, 219. Present, sir. Okay, 251, 253, 254, 255, 256. Yes, sir. I got it. 266, 2341, 2388. Present, sir. Got it. 23,324. Yes, sir. Yes, sir. Got it. 23,170. Nice. ঠিক আছে। Sir, 175. 175 কি করছিলেন? Sir, net প্রবলেমের কারণে বোঝা যায়নি। বোঝা যায়নি? না। ওকে ঠিক আছে। স্যার তাহলে 256 স্যার আমার একটা প্রবলেম হয়েছে আর কি। 256 দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে। স্যার আমার গুগল ক্লাসরুমে স্যার আপনি একটা ইনভাইটেশন লিংক দিয়েছিলেন, ওইটা থেকে আমি অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করছিলাম, কিন্তু এখানে আমি অ্যাক্সেস পাচ্ছি না, যার জন্য এখন ওটা লগ আউট করতে এখন ইনভাইটেশন নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা ওই ইনভাইটেশন দরকার নেই। আপনি যে আপনাকে যে যে ইউনিভার্সিটিতে যে ইমেলটা প্রথমে দিয়েছিলেন ওই ইমেল দিয়ে আপনি অ্যাক্সেস করেন, পাবেন। বুঝতে পেরেছেন? ইয়াসিন আলী তো আপনি তো ওই যে ফাইন্যান্স যে du.ac.bd ওই ইমেল দিয়ে করছেন, তো এই জন্য হচ্ছে না। আপনি যেটা করবেন যে ওই আপনি প্রথমে যে সেমিস্টারের প্রথমে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাক্সেস করার চেষ্টা করেন, তাহলে পাবেন। স্যার ওইটা দিয়ে আমি কয়েকবার ট্রাই করছি, ওটা দিয়েও এখন ইনভাইটেশন নট ফাউন্ড দেখাচ্ছে। ইয়াসিন আলী তো? জি স্যার। আচ্ছা আমি একটু দেখি। ইয়াসিন আলী ঠিক আছে, বাকিরা আপনারা চলে যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যাদের কোনো সমস্যা আছে তারা ইউ ক্যান স্টে।
স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে। স্যার আমার মাইকে প্রবলেম করছিল, তো কি হয়েছে? প্রেজেন্টে দেওয়া হয়নি। কত আইডি কত? স্যার 70। 70 কি নাম? স্যার সামিরা তানজিম। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। Sir, 79. স্যার 166। কি হলো, এখন সব আসছেন কেন? এতক্ষণ স্যার ক্লাস আমার করছেন কারেন্ট চলে গেছিল। না? এতক্ষণ ক্লাস করছেন? শুরুতে ছিলাম, শুরুতে স্যার ছিলাম। জি শুরুতে স্যার। ছিলেন, তারপর কি বেড়াইতে গেছিলেন? স্যার কারেন্ট চলে গেছিল। আগে চলে গেছে। আচ্ছা, সামিরা তানজিম দেওয়া হয়েছে, তারপরে আর কে? স্যার 166 তানজিনা হক। 79 কে? 79 কে? 166। ঠিক আছে, দেওয়া হয়েছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, এখন ইয়াসিন। ইয়াসিন আলী, আপনার আইডিটা বল। আচ্ছা, এটা আছে ইয়াসিন আলী, তাই না? ইয়াসিন জি আলী, স্যার। আপনার রোল নাম্বার কত? স্যার 24256। 256। আচ্ছা, ইয়াসিন ডট কবির 63 এটা? জি স্যার। আচ্ছা, ইয়াসিন ডট কবির, তাই না? 63 @gmail। আচ্ছা, ঠিক আছে, এটা। @gmail.com। আচ্ছা, ঠিক আছে, আমি এটা পাঠাই দিই, দেখি। আপনাকে আবার ইনভাইটেশন পাঠানো হয়েছে। জি স্যার। ওই ইনভাইটেশনে আপনি ক্লিক করে তারপরে আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। ওকে। ওকে, এনি আদার কোশ্চেন্স? এনিবডি? মিফতাহুল জান্নাত কিছু বলবেন? উজ্জ্বল হোসেন কিছু বলবেন? ওকে, we are closing the session. Thank you.